কথা বলবো, এবং রেশিওর মধ্যে শুধু আমরা সেই জিনিসগুলো কভার করার চেষ্টা করব যেগুলো কিনা আমাদের ডিআই করতে গেলে লাগবে। অ্যাভারেজের মধ্যেও তাই, পার্সেন্টেজের মধ্যেও তাই। এই তিনটে বেসিক্স ঠিক রাখলে একদম ডিআই খুব সহজ হয়ে যাবে। তাহলে চলো প্রথমে আগে রেশিও নিয়ে কথা বলি। তাহলে এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেশিও। ঠিক আছে, রেশিও রেশিওকে সাধারণত এরকম ভাবে লেখা হয়, ধরো 3:5। হ্যাঁ, এটা হচ্ছে 3:5। তো এটাকে আমরা লিখি কিভাবে? 3:5 মানে সোজাসুজি এটাই বোঝায় 3/5। ঠিক আছে, তাহলে একটা অনুপাত, অনুপাত মানে কিছুই না, শুধু ভাগ বোঝায়। ওপরেরটা ওপরে থাকবে, এই যে প্রথমে যেটা থাকবে অনুপাতে সেটা লবে থাকবে, শেষে যেটা থাকবে সেটা হরে থাকবে। ঠিক আছে, তাহলে এবার অনুপাত হলো, অনুপাত কি ব্যাপারটা বুঝলাম। অনুপাত কি ব্যাপারটা বুঝলাম। এইবার হচ্ছে অনুপাতের জন্য, অনুপাতের যে যে জিনিসগুলো লাগবে, ধরো আমি তোমার কাছে রেখে দিলাম কিছু কিছু অনুপাত, যেমন 2:5। ঠিক আছে, আর আমি বললাম 3:5। আমি এই অনুপাত দুটো যদি রেখে দিই, তাহলে এই দুটো অনুপাতের মধ্যে 2:5 আর 3:5-এর মধ্যে কোন অনুপাতটা বড়, ঠিক আছে, সেটা কিভাবে দেখবো, সেটা কিভাবে বুঝবো যে কোন অনুপাতটা বড়? তাহলে বোঝার জন্য দেখো, এইখানে আছে 2, এই অনুপাতের প্রথম পদে আছে 2, এই অনুপাতের প্রথম পদে আছে 3, যারা দুটো এক নয়, 2 আর 3 একই জিনিস না। কিন্তু দ্বিতীয় পদে যেটা আছে 5, আর এই অনুপাতের দ্বিতীয় পদেও আছে 5, এটাও 5 এটাও 5, দুটোই 5, একই জিনিস। তাহলে দুটো অনুপাতের শেষের পদটা বা দ্বিতীয় পদটা যদি একই হয়, তাহলে প্রথম পদটা যার বড় সেই অনুপাতটা বড় হবে। হুম, যেমন এইখানে দুটো অনুপাতের দ্বিতীয় পদটা একই, এরও 5 এরও 5। তাহলে কি দেখতে হবে, প্রথম পদ কার বড়? প্রথম পদ 2 বড়, এই যে এইটা বড়, 3 বড় 2 এর থেকে। তার মানে যে 3:5, এই অনুপাতটা কি হবে? এই অনুপাতটা বড় হবে কার থেকে? 2:5 এর থেকে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে অনুপাত, দুটো অনুপাত দেওয়া থাকলে কিভাবে কোন অনুপাতটা বড় সেটা কিভাবে দেখবো সেটা আমরা দেখলাম। কি যে প্রথম অনুপাতের, দুটো অনুপাতের যদি দ্বিতীয় পদটা সমান হয়, যেমন এখানে এটা 5 এটা 5, দ্বিতীয় পদ সমান হয়েছে, যদি সমান হয় তাহলে দুটো অনুপাতের মধ্যে প্রথম পদটা কার বড় সেটা দেখতে হবে। যেমন এর প্রথম পদ 2, এর প্রথম পদ 3, তাহলে অবভিয়াসলি 3টা বড়, তাহলে প্রথম পদ যার বড় হবে সেই অনুপাতটাই বড় হবে। ঠিক আছে, এইবার কিছু একটা অনুপাত দিই। আমি লিখছি হচ্ছে 2:3, আর লিখলাম হচ্ছে আর একটা অনুপাত লিখলাম হচ্ছে 2:5।
অনুপাত 6। আগের অনুপাতে দেখো আমরা দেখেছিলাম যে শেষের যে পদ দুটো অনুপাতের শেষের পদটা সমান ছিল, কিন্তু এই অনুপাতের ক্ষেত্রে এই দুটো অনুপাতের ক্ষেত্রে দেখছি এদের প্রথম পদটা সমান, এটারও 2, এই অনুপাতেরও প্রথম পদ 2, তাহলে এদের প্রথম পদটা সমান। তাহলে কোন অনুপাতের যদি প্রথম পদগুলো সমান হয় তাহলে তার শেষের পদটা যার ছোট সে হবে সব থেকে বড়, সে হবে দুটোর মধ্যে বড়। তার মানে এটা আছে 2, এটার আছে 3, এটার আছে 6, তাহলে 3 হচ্ছে ছোট, 3 6 থেকে ছোট, তাই এই অনুপাতটা হবে বড়। তাহলে 2:3 হবে বড় 2:6 থেকে। তাহলে আগেরটাই কি ছিল? আগেরটাই ছিল হচ্ছে দেখো অনুপাতের দ্বিতীয় পদটা শেষের পদটা যদি সমান ছিল, আগেরটাই শেষের পদটা যখন সমান ছিল তখন প্রথম পদ যার বড় সেটা বড় হয়েছিল, কিন্তু যখন প্রথম পদটা সমান হচ্ছে তখন দ্বিতীয় পদ যার ছোট সেটা সেই অনুপাতটা বড় হচ্ছে। এইটাতে যেরকম হলো যে এটার প্রথম পদ এটারও 2 ছিল, এটারও 2 ছিল, কিন্তু দ্বিতীয় পদ এর 3, এর 6, এর 3, 3-এর থেকে 6-এর থেকে 3 ছোট, তাই এই অনুপাতটা বড় হলো, এই অনুপাতটা ছোট হলো। ঠিক আছে? এইবার যদি কিছু অনুপাত আমি এরকম ভাবে লিখি 3:4, একটা লিখলাম, আর একটা লিখলাম হচ্ছে 4:5। তাহলে দেখো এই দুটো অনুপাতের মধ্যে কিন্তু না এই দুটো অনুপাতের প্রথম পদ সমান, কারণ এর প্রথম পদ 3, এর প্রথম পদ 4, না এদের দ্বিতীয় পদ সমান, এর প্রথম পদ 4, এর প্রথম পদ 5, তাহলে না এদের প্রথম পদ সমান না এদের দ্বিতীয় পদ সমান, কোন পদগুলো সমান না। তাহলে এই অনুপাতগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা বার করব যে কোন অনুপাতটা বড়? ঠিক আছে, এটা আমি একটু দুরকম ভাবে বলছি কিভাবে বার করব। একরকম ভাবে এটা বার করা যায়, যেটা তোমাদের সহজ মনে হবে সেটা তোমরা করতে পারো। এই যে এই অনুপাতটাকে লিখলে কি হবে, 3 আমি যদি পরপর লিখি তাহলে 3:4 হবে, আর 4:5 হবে, তাই তো? তাহলে এটাকে যদি আমি এরকম ভাবে দেখি তাহলে অনুপাতটার প্রথম পদ এইটার এই অনুপাতের প্রথম পদের সাথে এই অনুপাতের প্রথম পদের সাথে এই অনুপাতের দ্বিতীয় পদের গুণ হবে। গুণ করি, তাহলে প্রথম পদের সাথে দ্বিতীয় পদের গুণ করলাম, 3 × 5 দিয়ে অনুপাত লিখলাম। ঠিক আছে, আর দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণ, দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণ। তাহলে এটা কি লিখবো, এটা কি লিখলাম, তাহলে দ্বিতীয় পদ আছে 4 × 4। ঠিক আছে, দ্বিতীয় পদটা দেখলাম 4 × 4। ওকে, তাহলে এবার এটা কত হচ্ছে, 3 × 5 মানে হচ্ছে 15 অনুপাত, এটা হচ্ছে 16। এইভাবে গুণ করে যেই দিকটা বড় হবে, যেমন এদিকে এসছে 15, এদিকে এসছে 16, তাহলে অবশ্যই 16টা বড় 15 থেকে, তাহলে যেই দিকে বড় হবে সেই অনুপাতটা বড় হবে। 16 এইদিকে আছে, 16-র দিকটা বড়, তার মানে 16-র দিকে কোন অনুপাত আছে, 4:5টা, তাহলে কোন অনুপাতটা বড় হবে, 4:5 বড় হবে 3:4 এর থেকে, 3:4 এর থেকে। ঠিক আছে, এটা একটা প্রসেস হলো। আর একটা প্রসেস যেটা হচ্ছে বলি, দেখো অনুপাত মানে আগেই বলেছিলাম কি, রেশিও মানে হচ্ছে ভাগ, তার মানে 3:4। এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 3/4। কারণ অনুপাত মানেই ভাগ, আগে বললাম। আর একটা যেটা হচ্ছে কি 4:5, এটাকে কি লিখতে পারি, এটাকে সমান লেখা যেতে পারে তাহলে 4
4, হ্যাঁ 4 ভাগ 5 এটা সমান, হ্যাঁ তাহলে দুটো জিনিস করতে পারি। একটা কি, তাহলে এই অনুপাতটা এইটাকে লিখলে দাঁড়াচ্ছে হচ্ছে 3/4, আর এটাকে লিখলে দাঁড়াচ্ছে হচ্ছে 4/5। ঠিক আছে, 4/5 দেখা যাচ্ছে আশা করি। এটাকে লিখলে দাঁড়াচ্ছে 3/4, এই ভাগটা লিখলাম, এটারও 4/5 লিখলাম, দিয়ে কি করব আমরা গুণ করব। কার সাথে গুণ করব? এই যে 4-এর সাথে গুণ করব এর হরে যেটা আছে, এই অনুপাতের হরে যেটা আছে, এই অনুপাতের হরে কি আছে 5, তাহলে 4-এর সাথে গুণ করব 5, 4-এর সাথে বলতে ওপর নিচে, 4-এর সাথে গুণ করব 5, 3-এর সাথে গুণ করব 5। আর এর হরে যেটা ছিল, এর হরে কি ছিল 4, সবুজ কালিটা যেটা লেখা, ঠিক আছে, তার সাথে গুণ করব হচ্ছে এখানে ছিল হচ্ছে 5, তাহলে এর হরে ছিল 4, তাহলে এর সাথে গুণ করব 4, আর উপর নিচে গুণ করব 4। হ্যাঁ, তাহলে যেটা দাঁড়ালো উপরে দেখো দাঁড়ালো হচ্ছে 15, নিচে দাঁড়ালো 20, এটার উপরে দাঁড়ালো 16, নিচে দাঁড়ালো 20। হ্যাঁ, তাহলে আমরা দেখেছিলাম যে নিচেরটা যদি সমান হয়, দ্বিতীয় পদ যদি সমান হয়, তাহলে প্রথম পদ যার বড়, নিচেরটা দুটোর যদি সমান হয়, প্রথমটা যার বড় মানে উপরেরটা যার বড় সেই হবে বড়। তাহলে 16 অবশ্যই বড় 15 থেকে, 16/20 কোথেকে পেয়েছিলাম 4/5 থেকে, তাই এই অনুপাতের ক্ষেত্রে কি হবে 4/5টা বড় 3/4 থেকে। তাহলে এটা হচ্ছে দুটো প্রসেস, যে কোনো একটা প্রসেসে করতে পারো। একটা হচ্ছে কি অনুপাত দুটো এরকম ভাবে দেওয়া থাকলে প্রথমটার সাথে শেষেরটার গুণ করব, এই যে 3 × 5, আর মাঝের দুটোর গুণ করে দেবো, দিয়ে দেখবো যেটা বড় আসছে, যেমন এখানে 16 বড় এসছে, 16টা আছে কোন দিকে 4/5-এর দিকে বা 4:5 এর দিকে, তাই 4:5 বড় হবে। হুম, আর একটা প্রসেস হচ্ছে এটা, যে 3/4কে আমরা লিখতে পারি 3/4 হিসেবে, আর 4/5কে লিখতে পারি আমরা 4/5 হিসেবে। ঠিক আছে, তো 3/4-এর সাথে গুণ করবো কোনটা, আরেকটা অনুপাতের হরে যেটা আছে, আরেকটা অনুপাত, একটা ছিল 3/4, একটা ছিল 4/5, তাহলে এর হরে আছে 5, তাহলে 5 ওপর নিচের সাথে এই অনুপাতের ওপর নিচের সাথে গুণ করবো। ঠিক আছে, আর এই অনুপাতের হরে ছিল 4, তাই 4 ওপর নিচের সাথে গুণ করব, দিয়ে গুণ করে দেখবো যেটা এলো, উপরে যার বড় হবে সেটা হবে বড়। যেমন 16 এখানে বড় এসছে উপরে, 16 কার দিকে ছিল 4:5 এর, তাই 4:5টা হচ্ছে বড়। তাহলে এটা হলো অনুপাত, দুটো অনুপাত যদি থাকে কি হবে কোনটা বড় সেটা বুঝবো। ঠিক আছে? ডিটেল যারা অঙ্কগুলো এগুলো বলবো তো লিখতে হবে।
এইবার ধরো একটা অঙ্ক যদি আমি বলি, সকালবেলায় যখন আমরা ঘর মুছি তখন কি থাকে, এরকম একটা বালতি থাকে, আর বালতিতে কিছু জল থাকে, তাই তো? এরকম জল থাকে, আর জলের মধ্যে, তার মধ্যে কিছু ডেটল আমরা দিই, কিছু ডেটল দিই। এইটা ধরলাম ডেটল, সবুজ কালারেরটা ডেটল, তাহলে এটা হচ্ছে ডেটল। তাহলে যখন ঘর মুছছি তখন যদি আমি বলি ডেটল আর জলের অনুপাত হচ্ছে 3:4, মানে ডেটল আছে হচ্ছে 3 ভাগ, আর আমাদের জল আছে 4 ভাগ। ডেটল 3 ভাগ, জল 4 ভাগ। তাহলে এবার যদি আমি বলে দিই যে, আমি বলছি আমাদের একটা 1 লিটারের বালতি আছে, এবার 1 লিটারের বালতিতে 1 লিটারই ডেটল জল, ডেটল জলের মিশ্রণ আছে 1 লিটার। তো সেই 1 লিটারের ডেটল জলের মিশ্রণে ডেটল আর জলের অনুপাত হচ্ছে 3:4। তাহলে এবার যদি আমাদেরকে বার করতে বলে যে ওই 1 লিটারের জলে ডেটল জলের মিশ্রণে কত ভাগ, কত লিটার বা কত মিলিলিটার ডেটল আছে আর কত ml জল আছে, সেটা যদি বার করতে বলে সেটা কিভাবে বার করবো? সেটা বার করার জন্য আমরা করবো কি, 1 লিটার, এটাকে তাহলে প্রথমে 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার, তো 1000 ml লিখে দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা কি করব, যে এই যে 1000 আছে না, 1000-এর সাথে ডেটল যখন কত আছে সেটা যখন বার করছি, এখানে ডি লিখছি, ডি মানে হচ্ছে ডেটল, ডি মানে ডেটল। তাহলে ডেটল যখন আছে সেটা যখন বার করছি, তখন সেই 1000-এর সাথে এই যে ডেটল আর ওয়াটার এরকম ভাবে যখন আমরা লিখবো না, তখন ডেটল যেই দিকে আছে, ডেটলের দিকে কি আছে, 3 ভাগ, ডেটল 3 ভাগ আছে, 1000-এর সাথে গুণ করব, তাহলে 3 ভাগ এই দুটোর যোগফল, এই যে 3 আর 4-এর যোগফল, তাহলে কত হচ্ছে 3 আর 4-এর যোগফল। তাহলে যেটা এটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1000 গুণ, তাহলে এটা 3 থাকছে, আর একটা থাকছে 3 + 4 7। ঠিক আছে, এটা একটু কাটাকুটি হয়ে গেল। আচ্ছা, এইটা একটু কাটাকুটিতে অসুবিধা হবে, তাই এটাকে আমরা 4 না লিখে আমরা 2 লিখি। 3 ভাগ ডেটল আছে, 2 ভাগ জল আছে, ঠিক আছে? তাহলে এইখানে এটা 4 না হয় 2 হয়ে যাবে, এখানে ওটা চেঞ্জ হবে, এখানে তাহলে 3 + 2 হবে, এখানে এটা 3 + 2 হবে, 3 + 2 মানে 5, 5 দিয়ে এটাকে কাটলে হয় 200, গুণ করলে হয় কত, 600। তাহলে 600 ml আমাদের ওটার মধ্যে ডেটল আছে। কেন, কিভাবে এটা ডেটলের কিভাবে বুঝতে পারছি, কারণ 3টা ওপরে আছে, এই যে ডেটলের দিকে 3 ছিল, জলের দিকে 2 ছিল, ওপরে যেটা থাকবে আমরা তার বার করছি। আচ্ছা, জলের জন্য ডাব্লিউ লিখলাম, ওয়াটার। তাহলে এবার জল কত ভাগ আছে সেটা যদি বার করি, 1000-এর মধ্যে জল কত ভাগ আছে, তাহলে জলের দিকে কি আছে, 2, তাহলে 2টা লিখবো ওপরে, ভাগ 3 আর 2 এর যোগ, 3 + 2 এর যোগ, তাহলে যেটা হচ্ছে কত, কত হচ্ছে 1000 গুণ, এখানে 2, এখানে 5, কাটলে সে আবার 200 হচ্ছে, 200 সমান 400, 400 ml। তাহলে যদি 1 লিটার ডেটল জলের মিশ্রণে ডেটল আর জলের অনুপাত হয় 3:2, তাহলে কিভাবে ওই 1 লিটার জলের মধ্যে কত ml
ডেটল আছে আর কত এমএল জল আছে সেটা আমরা বার করলাম। আর একবার বলে দিচ্ছি কিভাবে বার করব। যে ডেটল আর জলের অনুপাত যেটা বলা থাকবে সেটা আমাদেরকে লিখতে হবে প্রথমে। এই যে এইরকম ভাবে আমি এখানে যেরকম ভাবে লিখেছি সেরকম ভাবে লিখলাম। যখন আমরা করতে করতে বুঝে যাব যে কোনটা কি বলেছে, তখন এত কিছু লেখার দরকার নেই, ডাইরেক্ট আমরা করে নেব। ঠিক আছে? যেমন ডেটল আর জলের অনুপাত এখানে আছে 3:5। এটা মনে রাখতে হবে, যদি ডেটল ও জলের অনুপাত বলে তাহলে 3:5 হবে। কোনটা আগে বলেছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি জল আর ডেটল বলে তাহলে অনুপাতটা কিন্তু পুরো পাল্টে যাবে, পুরো অঙ্কটা পুরো পাল্টে যাবে। তাহলে কোনটা আগে বলেছে অঙ্কে সেটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে যেমন বলেছে ডেটল আর জলের অনুপাত 3:2। আর আমাদেরকে বার করতে বলেছিল 1 লিটার ডেটল জলের মিশ্রণে তাহলে কত এমএল জল আছে, কত এমএল ডেটল আছে। তাই ডেটলের ক্ষেত্রে কি বার করলাম, 1 লিটার মানে হচ্ছে 1000 ml, তাই 1000-এর সাথে গুণ করলাম। ডেটলের ক্ষেত্রে করব, ডেটল যেই দিকে আছে সেই দিকে, ডেটলের দিকে আছে 3 ভাগ, তাহলে 3টা উপরে লিখলাম আর নিচে লিখলাম দুটোর যোগ, 3+2, এই দুটোর যোগ। এই যে 3, এই 2, 3+2 এর যোগ লিখলাম। দিয়ে কাটাকুটি করে পেলাম 600 ml। আর জলের ক্ষেত্রে যেহেতু জলের দিকে ছিল 2, তাহলে উপরের দিকে লিখলাম 2 আর নিচে লিখলাম 3+2। তাহলে নিচেরটা নিয়ে এই যে নিচে কি হবে, 1000-এর সাথে গুণ হবে যার মধ্যে বার করতে দিয়েছে। ঠিক আছে? এখানে যেমন 100 ml, 1000 ml জলের মধ্যে ডেটল জলের 1000 ml ডেটল জলের মিশ্রণের মধ্যে কত ডেটল আছে কত জল আছে সেটা বার করতে দিয়েছে, তাই 1000-এর সাথে গুণ হয়েছে। তাহলে যার সাথে বার করতে বলবে তার সাথে গুণ করতে হবে কত, যার বার করছি সেটা যেই দিকে আছে। যেমন আমরা এখানে ডেটলের বার করছি, ডেটলের দিকে কি আছে 3, সেটা উপরে লিখবো। আর নিচেরটা নিয়ে ভাবার দরকার নেই, কারণ যা আছে সবগুলো যোগ হবে। এখানেও ওই 3+2, এখানেও 3+2। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যার বার করছি, যেমন এখানে ডেটলের বার করছি, তাহলে ডেটলের দিকে যে সংখ্যাটা আছে সেটা উপরে লিখবো, জাস্ট এটা মাথায় রাখতে হবে। ডেটলের দিকে 3 আছে, উপরে 3 লিখেছি। আর জলের দিকে যেমন 2 আছে তাই এখানে 2 লিখেছি। আর নিচেরটা তো একই হবে, যোগ হবে দুটোর। ঠিক আছে? হলো। তাহলে এটা একটা অঙ্ক আমরা তাহলে করে দেখি এরকম। হ্যাঁ, ধরো তোমরা দুজন বন্ধু আছো। একজন হচ্ছে একজন হচ্ছে তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি ওইরকমই। একজন হচ্ছে রাম আর একজন হচ্ছে শ্যাম। তো রাম আর শ্যাম দুজনে মিলে একটা হয়তো কিছু দোকান খুলেছিল মেলাতে বা বিভিন্ন জায়গাতে। যেরকম উৎসব এখন গেল, চড়ক গেল, তো চড়কে ধরলাম রাম আর শ্যাম চড়কের ওই খেলার পাশে একটা দোকান খুলেছিল। তাতে রাম আর শ্যামের যে লাভটা হয়েছে জিনিস বিক্রি টিক্রি করে, যে তারা 12,100 টাকা তারা লাভ করেছে। ঠিক আছে? তাহলে এত টাকা, 12,100 টাকা রাম আর শ্যাম লাভ করেছে। হুম। তো এবার যখন তারা বিজনেসটা শুরু করে রাম আর শ্যাম, তো বিজনেসটা যখন শুরু করার আগে ওই চড়কের আগে ওইখানে বসার সময় রাম একটু বেশি টাকা দিয়েছিল শ্যামের থেকে, আর শ্যাম একটু কম টাকা দিয়েছিল। তাই ওরা কি ঠিক করলো, যেই ওরা ঠিক করলো তাই এই যে ওদের যে প্রফিটটা হলো, প্রফিটটা 12,100 টাকাটা রাম আর শ্যামের মধ্যে ভাগ হবে 3:2-এ। ঠিক আছে? 3:2-এ ভাগ হবে। তাহলে কি ছিল অঙ্কটা, অঙ্কটার আবার বলি পুরো অঙ্কটা কি ছিল। তাহলে এই যে রাম আর শ্যামের মধ্যে 12,100 টাকা 3:2-এ ভাগ করলে রাম কত পাবে এটা আমাদেরকে বার করতে হবে, আর শ্যাম কত পাবে সেটা বার করতে হবে আমাদেরকে। রাম কত পাবে, শ্যাম কত পাবে সেটা বার করতে হবে। পুরো আগের মতন অঙ্ক। কি বলেছিলাম, কতর মধ্যে বার করতে হবে সেটা আমাদের লিখতে হবে প্রথমে। তাহলে এখানে 12,100-র মধ্যে রাম কত পাবে সেটা বার করতে হবে, তাই 12,100 টাকা লিখে দিলাম। আর অনুপাতের মধ্যে রামের দিকে কত আছে, রামের দিকে আছে 3, তাই উপরে বসবে 3। যেহেতু রামের বার করছি, রামের দিকে আছে 3,
যেহেতু রামের বার করছি আর রামের দিকে আছে 3, তাই উপরে বসলো এখানে 3। আর নিচে তো দুটোর যোগফল, নিচের জন্য কোনো কিছু ভাবতে হবে না, শুধু দেখতে হবে কার বার করছে আর কার দিকে কোন নাম্বার আছে, 3। তাহলে ব্যাস হয়ে গেল। এটা হবে কত, 100 গুণ 3/5, 5 10, 10 হচ্ছে 2 21, 4 হচ্ছে 20, 20 আর 10 1। ঠিক আছে, তাহলে এবার এটা গুণ করি। 0, 3 দুগুণে 6, 3 4 12, 2 হাতে কত 1, 3 দুগুণে 6 7। তার মানে এত টাকা পেলো হচ্ছে রাম। এই 12,100-র মধ্যে এত টাকা পেলেও রাম। ঠিক আছে, শ্যামেরটা, তাহলে এবার আমরা যখন শ্যামেরটা বার করবো তখন কি হবে, 12,100-র মধ্যে কত পাবে সেটা বার করছি, তাই 12,100টা আগে লিখবো, গুণ কি করতে হবে, শ্যামের দিকে কোন নাম্বার আছে, 2 আছে, তাহলে 2 ভাগ দুটোর যোগফল। নিচেরটা তো খুব সোজা, নিচেরটা দুটোরই একই হবে, নিচেরটা দুটোরই একই হবে। দুই ভাগ 5, 5 দিয়ে কাটলে এটা পেলাম, আগে দেখলাম কত হচ্ছে 2,420, 2,420-কে 2 দিয়ে গুণ করলে হয় 0 4 8 4, এত টাকা। তাহলে এত টাকা, এই 12,100 টাকার মধ্যে এত টাকা পাবে হচ্ছে শ্যাম। বোঝা গেছে এটা তাহলে পুরোটা কিভাবে করলাম আর একবার বলে দিই। আমাদেরকে দেখতে হবে যে কত টাকার মধ্যে কেক পাবে, সেটা সেটার সাথে গুণ করতে হবে এই যে এটা। যখন আমরা রামের বার করছি তখন আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা রামের বার করছি তখন মাথায় রাখতে হবে রামের দিকে যেই সংখ্যাটা আছে সেটা সবসময় উপরে বসবে, আর নিচে হবে এই দুটো অনুপাতের যে দুটো সংখ্যা আছে তাদের যোগফল, 3 + 5, 3 + 2 5 হয়েছে। যখন আমরা শ্যামের দিকে বার করছি তখন উপরে বসবে 2, এটা মাথায় রাখতে হবে, আর নিচে তো একই হবে, আর গুণ হবে যার মধ্যে থেকে বার করছি, ব্যাস হলো। আচ্ছা, এইবারে আসছি তাহলে আমরা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ ছোটবেলা থেকে শুনে এসেছি, পার্সেন্টেজ তুই কত পার্সেন্ট নম্বর পেলি, তুই কত পার্সেন্ট নম্বর পেলি, এইরকম ভাবে আমরা পার্সেন্টেজ ছোটবেলা থেকে শুনেই এসেছি। পার্সেন্টেজ মানে কিছুই না, কোনো একটা জিনিস 100-র মধ্যে কত, পার্সেন্টেজ মানে বোঝায় কোনো একটা জিনিস 100-র মধ্যে কত। ঠিক আছে, পার্সেন্টেজ মানে বোঝায় তাহলে কোনো একটা জিনিস 100-র মধ্যে কত। আগে আমরা খুব একটা সহজ উদাহরণ নিই যে পার্সেন্টেজ কিভাবে বার করব, দিয়ে পুরো ব্যাপারটা বোঝাচ্ছি। ধরি আমাদের মাধ্যমিকে আমাদের পরীক্ষা 700-র মধ্যে, মাধ্যমিক, তার মধ্যে কেউ একজন দেখা যাচ্ছে পেয়েছে হচ্ছে 630। ঠিক আছে, তাহলে 700-র মধ্যে পরীক্ষা, কেউ একজন পেয়েছে 630, তাহলে 700-র মধ্যে কত পার্সেন্ট পেয়েছে এটা কিভাবে বার করবো, এটা বার করব এইভাবে যে মনে রাখতে হবে এটা, যে সব সময় কতর মধ্যে বার করছি সেটা নিচে থাকবে। যেমন এখানে 700-র মধ্যে 630 পেয়েছে, যেমন এখানে 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 700-র মধ্যে 630 পেয়েছে। ঠিক আছে, তাহলে 700-র মধ্যে কত পার্সেন্ট পেয়েছে সেটা আমরা বার করতে চাইছি, তাই 700টা হবে নিচে, 700 হবে নিচে, আর 630 হবে উপরে। কারণ 700-র মধ্যে 630 পেয়েছে, 700টা হবে নিচে, 630 হবে উপরে। কারণ 700-র মধ্যে মধ্যে 630 পেয়েছে, তাহলে গুণ এবার 100-র মধ্যে কত পাবে। এই পরীক্ষাটা যদি 100-র মধ্যে হতো তাহলে সে কত পাতো, সেটাই হবে এর পার্সেন্টেজ। এই শূন্য ক্যান্সার, 7 9 63।
তার মানে 90। তাহলে এই যে শিক্ষার্থীটি 90% পেয়েছে। হ্যাঁ, পার্সেন্টেজ সোজা বিষয় হচ্ছে এরকম, কোনো একটা জিনিস 100-তে কত, তার আগে আমাদেরকে দেখতে হবে যে কার মধ্যে বার করতে বলেছে, কার রেসপেক্টে বার করতে বলেছে, হ্যাঁ, কার পরিপ্রেক্ষিতে। যেরকম এখানে 700-র মধ্যে 630 পেয়েছিল, তার মানে 700-র পরিপ্রেক্ষিতে বার করতে বলেছে পার্সেন্টেজটা। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। চলো কিছু উদাহরণ দিয়ে নিই, তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে এই ব্যাপারটা। আমি ধরো বলি যদি যে 250-এর কত পার্সেন্ট, 50-এর কত পার্সেন্ট। তাহলে এবার কি করবো এটা, দেখো 250-এর কত পার্সেন্ট, এই কথাটাই দেখো জোর দাও, 50-এর কত পার্সেন্ট, মানে এটা বোঝা যাচ্ছে না যে 50-এর রেসপেক্টে বার করতে বলেছে, 50-এর পরিপ্রেক্ষিতে, কারণ 250-এর কত পার্সেন্ট বলেছে। তাহলে এটা শুনেই বোঝা যাচ্ছে যে 50-এর পরিপ্রেক্ষিতে বার করতে বলেছে, তাই 50-টা নিচে বসাবো আমরা। ঠিক আছে, 50-টা তাই আমরা নিচে বসাবো। আর 250-এর মধ্যে 200 কত, তাই 200-টা আমরা ওপরে বসাবো। আর পার্সেন্টেজ বার করার জন্য গুণ 100, ব্যাস শেষ। তাহলে 50 এই কাটলো হচ্ছে 2, তাহলে 400 পার্সেন্ট। ঠিক আছে, তার মানে 250-এর কত পার্সেন্ট, 250-এর 400%। এইটাতে একটা জিনিসই মাথায় রাখতে হবে যে কার পরিপ্রেক্ষিতে বার করতে বলেছে। যেমন এইটা বলেছে 200-এর পরিপ্রেক্ষিতে 50 বার করতে বলেছে, সরি ভুল বললাম, 50-এর পরিপ্রেক্ষিতে 200 কত পার্সেন্ট সেটা বার করতে বলেছে। হ্যাঁ, এই অঙ্কটা যদি আমি উল্টে দিই, আমরা যদি ধরো উল্টে দিই, দিয়ে আমি লিখি যে 50 200 এর কত পার্সেন্ট, 50 200-এর কত পার্সেন্ট। তাহলে এটা বুঝতেই পারছি 200-এর পরিপ্রেক্ষিতে বার করতে বলেছে এখানে, তো বোঝা যাচ্ছে যে 200-এর পরিপ্রেক্ষিতে বার করতে বলেছে, কারণ 200-এর কত পার্সেন্ট বলছে। তাহলে 200, তাহলে 200 নিচে হবে, কারণ 200-এর পরিপ্রেক্ষিতে বার করতে বলেছে। আর 50 কত সেটা বার করতে বলেছে, তাই 50-টা উপরে। আর পার্সেন্টেজ বার করার জন্য গুণ 100। ওকে, এটা কাটলাম, নিচে 2, 2 দিয়ে 50-কে কাটলে 25, তাহলে অতএব 25%। 25%, তাহলে 50 হচ্ছে 200-এর 25%। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, এই জিনিসটা একটু ভালোভাবে দেখতে হবে। দেখো অঙ্কটা কিন্তু আগেরটাই কি বেরালো, যে 250-এর কত পার্সেন্ট, 50-এর কত পার্সেন্ট, ওটাতে বেরালো 400%। ঠিক আছে, 400%, আর এটাতে বেরালো 25%। এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে কার পরিপ্রেক্ষিতে বলেছে। আগেরটাই 50-এর পরিপ্রেক্ষিতে বলেছিল, 50-এর কত পার্সেন্ট, তাই আমরা নিচে 50 দিয়েছিলাম, দিয়ে 400% বেরিয়েছিলাম। আর এইটাতে বলেছে 200-এর কত পার্সেন্ট, 200-এর পরিপ্রেক্ষিতে বার করতে বলেছে, তাই 200 নিচে দিয়েছি, দিয়ে এটা হয়েছে। ঠিক আছে, হলো এবার। এইবার যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে, যেমন আমি আগের অঙ্কে বললাম যে 250-এর কত পার্সেন্ট, এটা বার করলাম। ঠিক আছে, 250-এর কত পার্সেন্ট, এটা বার করলাম। এবার আমি যদি বলি যে 250-এর কত পার্সেন্ট বেশি, এটা বার করতে হবে। ঠিক আছে, 250-এর কত পার্সেন্ট বেশি, এটা বার করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, একই ব্যাপার,
এখানে 250-এর কত পার্সেন্ট বেশি, 50-এর, আবার সে 50-এর রেসপেক্টে ব্যাপারগুলো হচ্ছে, তাই 50 নিচে, একদম চোখ বন্ধ করে 50-কে নিচে বসিয়ে দেবো। আর কত পার্সেন্ট বার করতে বলেছে, তার মানে গুণ আমি 100 দিয়ে করে দেবো। ঠিক আছে, কত যখন পার্সেন্টেজ বার করতে বলবে যে কত পার্সেন্ট, চোখ বন্ধ করে গুণ 100 দিয়ে করে দেবো। আর কার পরিপ্রেক্ষিতে বলেছে সেটা সবসময় নিচে বসিয়ে দেবো। ব্যাস। এবার কত বেশি, ঠিক আছে, কত বেশি, এবার শুধু বার করি 50 200-র থেকে কত বেশি, উল্টো বললাম, 250-এর থেকে কত বেশি, তাহলে সেটা কি হবে, 200 মাইনাস 50, তাহলে 250-এর থেকে 150 বেশি। তাহলে ওপরে শুধু লিখবো যে কত বেশি, আর নিচে যার পরিপ্রেক্ষিতে, আর পার্সেন্টেজ বললে গুণ 100, চোখ বন্ধ করে, ব্যাস। তাহলে এখানে কি এলো, কি পেলাম, 150, 200 মাইনাস 50, 150, নিচে পেলাম 50 গুণ 100, দুই দিয়ে কাটলাম, তাহলে এটা পেলাম 300%, তাহলে 300% বেশি। ঠিক আছে, তাহলে 250-এর থেকে 300% বেশি। এটা কিন্তু কত, 250-এর কত পার্সেন্ট না, কত পার্সেন্ট বেশি সেটা বার করলাম। ঠিক আছে, কত পার্সেন্ট বেশি বললে এটা করতে হবে, এই যে বিয়োগটা করতে হবে। উপরে দেখো কত পার্সেন্ট বেশি আর কত পার্সেন্টে সবই এক থাকছে, নিচে 50-ও থাকছে, নিচে 100-ও থাকছে গুণ, শুধু চেঞ্জ হচ্ছে এটা। কত পার্সেন্ট বেশি বললে কত পার্সেন্ট, কত বেশি সেটা উপরে লিখতে হবে, আর জাস্ট কত পার্সেন্ট বললে উপরে সেই সংখ্যাটাই শুধু লিখতে হবে। তাহলে এবার উল্টোটা বার করে নিই। উল্টোটা হবে কি, 50 200 থেকে কত পার্সেন্ট কম। 50 200 থেকে কত পার্সেন্ট কম। তাহলে কি জানি, আগে একটা দাগ দিতে হয়, যেহেতু পার্সেন্ট বার করতে বলেছে তাই চোখ বন্ধ করে গুণ 100, চোখ বন্ধ করে গুণ 100। আর নিচে নিচে কি লিখবো, যে নিচে লিখবো কার পরিপ্রেক্ষিতে বার করতে বলেছে সেটা, 50 200 এর থেকে কত কম, কত পার্সেন্ট কম, তাহলে 200 এর থেকে, তার মানে 200 এর রেসপেক্টে বার করতে বলেছে, 200 এর পরিপ্রেক্ষিতে, তাহলে 200টা নিচে লিখবো। 200 নিচে লিখলাম। আর কত কম, কত কম, 50 200-র চেয়ে কত কম সেটা আমাকে বার করতে হবে। তাহলে কত কম 50 200-র চেয়ে, একই, সেই 200 থেকে 50 বিয়োগ, উপরে সেই একই এলো 150, নিচে এলো 200, গুণ হচ্ছে 100, 100 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 75। তাহলে 50 200-র থেকে 75% কম, 50 200-র থেকে 75% কম হলো, তো বোঝা গেল। এবার আরেকটা অঙ্ক আমরা করি, যেটা হচ্ছে খুব সোজা। খুব সোজা, ধরো একজন ব্যবসায়ী, সে কি করলো, একটা জিনিস বিক্রি করলো একজন ব্যক্তিকে 500 টাকায়। ঠিক আছে, একজন ব্যবসায়ী একটা ব্যক্তিকে জিনিস বিক্রি করলো 500 টাকায়। 500 টাকায় জিনিস বিক্রি করে সে কি করলো, সে হচ্ছে 500 টাকায় জিনিস বিক্রি করলো। ঠিক আছে, কিন্তু তাহলে এটা ছিল বিক্রি, বি লিখে রাখলাম। ঠিক আছে,
কিন্তু সে পরের এক কর্মচারীকে বিক্রি করার পরে এক কর্মচারীকে বলল আমি এটা কিনেছিলাম, ক্রয় করেছিলাম হচ্ছে 400 টাকায়, ঠিক আছে, কিন্তু আমি এটা ক্রয় করেছিলাম হচ্ছে 400 টাকায়। তাহলে ব্যক্তিটি কত পার্সেন্ট লাভ করেছিল? ব্যক্তি ওই ব্যবসায়ী কত পার্সেন্ট লাভ করেছিল? কত পার্সেন্ট লাভ করেছিল? তাহলে এখানে লাভের একটা ব্যাপার আসছে, কত পার্সেন্ট লাভ করেছিল। তো যখন লাভের ব্যাপার আসছে, তার মানে নিশ্চয়ই এটা 400-র পরিপ্রেক্ষিতে হবে। 400%-এর 400-র মধ্যে কত পার্সেন্ট লাভ করেছিল, তাই তো? বিক্রয় মূল্যের উপর তো লাভ হবে না। যদি ক্রয় মূল্য আমার কম হয়, বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে তো লাভটা হবে। তাই যাই হবে, লাভ হোক বা লস হোক, সেটা সবসময় ক্রয় মূল্যের উপরে হবে, ক্রয় মূল্যের পরিপ্রেক্ষিতে হবে। তাই পার্সেন্ট বার করার জন্য 400টা একদম নিচে বসিয়ে দিলাম, আর 100টা সাথে গুণ। পার্সেন্ট বার করতে হবে, তাই 100 গুণ আর 400 নিচে যে যার রেসপেক্টে বার করতে হবে সেটা, আর উপরে 100 গুণ, এটা একদম করে দেবো। ঠিক আছে, এটা একদম করে দিলাম। তাহলে এবার হচ্ছে লাভ। লাভ কত হয়েছিল? বিক্রি করেছিল 500-তে, কিনেছিল 400-তে, তাহলে লাভ কত? 500 মাইনাস 400, উপরে লাভটা লিখতে হবে। তাহলে কত হচ্ছে? 100 ভাগ 400 গুণ 100। এটা কাটলে 4, তাহলে 4 হচ্ছে 25। তাহলে 25% সে লাভ করেছিল। ঠিক আছে, এটা আবার দেখি। তাহলে 500 টাকায় কোনো একটা জিনিস সে বিক্রি করেছিল আর কিনেছিল 400 টাকায়, তাহলে কত পার্সেন্ট সে লাভ করেছিল? তাই না? লাভটা কিসের পরিপ্রেক্ষিতে হবে? 400-র পরিপ্রেক্ষিতে অবশ্যই, কারণ সে ক্রয় মূল্যের উপরে লাভ করেছে, তাই 400টা নিচে বসলো। আর যেহেতু পার্সেন্টেজ বার করতে বলে দিয়েছে, তাই গুণ 100 হয়ে গেল। আর উপরে লিখলাম যেহেতু লাভ করেছে, তাহলে কত লাভ করেছে সেটা, 25%। হুম, হলো। এইবার যেটা হচ্ছে, ধরো তোমাকে এই অঙ্কটাই বললো, এই অঙ্কটাতে কি দেখলাম? 400 টাকা দিয়ে একটা জিনিস কিনেছিল, কিনে 25% লাভ করেছিল। ঠিক আছে, 25% লাভ করেছিল। তাহলে এবার তোমাকে বার করতে বললো, তাহলে বলো বিক্রি কততে করলো? 400 টাকা দিয়ে জিনিসটা কিনেছিল, 25% লাভ করেছে, বিক্রি কততে করলো? তার মানে কোনো কিছুর যখন বলে দেবে একটা অ্যামাউন্ট বলে দেবে, তার এত পার্সেন্ট মানে কত, তখন আমরা কি করব? তখন আমরা খুব সোজা, ধরো এখন যেটা বলেছে 400-র 25% বার করতে হবে, তাহলে 400 লিখে দেবো, গুণ 25% মানে 25টা উপরে লিখবো, আর নিচে 100 লিখে দেবো। ঠিক আছে, 25টা উপরে, নিচে 100। তাহলে দেখো কাটি, 4 সমান সমান কত? 400 সমান সমান 100। তার মানে সে 100 টাকা লাভ করেছিল। তাহলে 100 টাকা লাভ করলে 100 টাকা 400 টাকায় বিক্রি করেছিল, আর 100 টাকা লাভ করলো, তাহলে মোট বিক্রি, তাহলে 400 টাকায় কিনেছিল, 400 টাকায় কিনেছিল আর 100 টাকা লাভ করলো,
তাহলে বিক্রি করেছিল কত? 400 প্লাস 100, মানে 500 টাকায়। পুরো আগের অঙ্কটাই উল্টো করে বললাম। আগের অঙ্কতে দেওয়া ছিল কি, যে 500 টাকায় একটা জিনিস বিক্রি করেছে, 500 টাকায় একটা জিনিস বিক্রি করেছে, 400 টাকায় কিনেছিল। তাহলে বলো কত পার্সেন্ট সে লাভ করলো? দেখুন 400 টাকার ওপর লাভ করেছে, তার জন্য 400টা নিচে। ওকে, লাভটা তো ক্রয় মূল্যের ওপর করবে না, বিক্রি মূল্যের ওপর তো করবে না। 400 টাকার ওপর লাভ করেছে, তাই সেটা নিচে। ব্যাস, হলো। ব্যাস, পার্সেন্টেজ মোটামুটি হলো তাহলে। এইবার আমাদের একটা জিনিস যেটা থাকছে সেটা হচ্ছে এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে অ্যাভারেজ। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ এর সঙ্গে আমরা সবাই পরিচিত। ধরো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 5টা সাবজেক্ট থাকে, ঠিক আছে? একটা, দুটো, 5টা সাবজেক্ট থাকে। প্রথম সাবজেক্ট ধরো বাংলা, দ্বিতীয় সাবজেক্ট ইংলিশ, তৃতীয় সাবজেক্ট ধরো হিস্ট্রি, চতুর্থ সাবজেক্ট ধরো জিওগ্রাফি, পঞ্চম সাবজেক্ট একটা ধরলাম হয়তো পলিটিক্যাল সায়েন্স, পিএস। তাহলে কেউ বাংলাতে হয়তো পেয়েছে 100-তে 80, ইংলিশে কেউ পেয়েছে 100-তে 70, 90, হিস্ট্রিতে কেউ পেয়েছে হয়তো 100-তে 70, জিওগ্রাফিতে কেউ পেয়েছে হয়তো 100-তে 75, হ্যাঁ, আর পলিটিক্যাল সায়েন্সে কেউ হয়তো পেয়েছে 90। ঠিক আছে, তাহলে এই যে সে অ্যাভারেজ কত নাম্বার পেয়েছে, সে এই যে শিক্ষার্থীতে অ্যাভারেজ কত নাম্বার পেয়েছে সেটা কিভাবে বার করবো? অ্যাভারেজটা এভাবেই বার করবো যে যত নাম্বার সে পেয়েছে, মানে বাংলায় পেয়েছে 80 প্লাস, সবগুলোকে আগে যোগ করবো। ইংরেজিতে পেয়েছে 90 প্লাস, হিস্ট্রিতে পেয়েছে 70 প্লাস, আর জিওগ্রাফিতে পেয়েছে 75 প্লাস, পলিটিক্যাল সায়েন্সে পেয়েছে 90। ঠিক আছে, এই সবগুলোকে যোগ করব, যোগ করে ভাগ করব কত দিয়ে? উপরে যতগুলো সংখ্যা আমরা যোগ করলাম সেই সংখ্যাটা দিয়ে। কতগুলো সংখ্যা যোগ করেছি? এই একটা সংখ্যা যোগ করেছি 80, এই একটা সংখ্যা যোগ করেছি 90, এই একটা সংখ্যা যোগ করেছি 70, 75, 90, মানে মোট কত সংখ্যা যোগ করেছি? 5টা সংখ্যা যোগ করেছি। তাহলে ভাগ হবে 5 দিয়ে। ঠিক আছে, অ্যাভারেজটা এরকম ভাবে বার, যতগুলো সংখ্যা থাকবে, যতগুলো ডাটা থাকবে আমাদের কাছে, তাদের যোগফল, যতগুলো ডাটা থাকবে আমাদের তাদের যোগফল, আর ভাগ করব যতগুলো ডাটা তার সংখ্যা দিয়ে। ওকে, তাহলে উপরেরটা যোগ করে দেখি কত হয়। আশি প্লাস 90 প্লাস 70 প্লাস 75 প্লাস 90, তার মানে 405। উপরেরটা যোগ করলে দাঁড়াচ্ছে দেখবো 405। তাহলে এটা 5 দিয়ে ভাগ, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 5 8 40, আর 5 একে 5, 81। তাহলে অ্যাভারেজ সে 81 পেয়েছে, 81 পেয়েছে অ্যাভারেজ। তাহলে এরকম ভাবে আমরা অ্যাভারেজ বার করি। অ্যাভারেজ বার করাটা খুব সোজা। অ্যাভারেজ হচ্ছে যেই কটা ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে তাদের যোগফল, যে কটা ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে তাদের যোগফল ভাগ যতটা ইনফরমেশন দেওয়া আছে তার সংখ্যা। 5টা ইনফরমেশন দেওয়া আছে 5, ব্যাস হলো।
এই অ্যাভারেজটা এইটুকুই জানলে আমাদের পুরোটা হয়ে যাবে। আর অ্যাভারেজের জানতে হবে না, পার্সেন্টেজের যেগুলো হয়েছে সব। তাহলে আজকের ক্লাসে রেশিও যা বললাম, পার্সেন্টেজ যেগুলো বললাম, অ্যাভারেজ যেটা বললাম, সেগুলো হচ্ছে পুরোটা হচ্ছে একদম এদের বেসিক। এটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশনের একদম বেসিক। এই বেসিকগুলো যদি আমরা ঠিক করে নিতে পারি, আর বেসিকগুলো যদি ঠিকভাবে বুঝে নিতে পারি, তাহলে ডাটা ইন্টারপ্রিটেশন আমাদের আটকাবে না। কারণ ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেনে তোমরা দেখবে যে ডাটা ইন্টারপ্রিটেশনে একটা ডাটা দিয়ে দিয়েছে, ব্যাস, দিয়ে তারপরে বললো যে পার্সেন্টেজ বার করো, এটা এর থেকে কত পার্সেন্ট বেশি সেটা বার করো, ঠিক আছে, এটা এটার কত পার্সেন্ট সেটা বার করো, বা এটার অ্যাভারেজ কত সেটা বার করো, এরকম পুরো এরকম। তাহলে এই যেগুলো জিনিস আজকে ক্লাসে হলো, সেগুলো একটু তোমরা ভালো করে দেখো। তাহলে বেসিকটা একদম ক্লিয়ার থাকলে তাহলে তো পরবর্তী ক্লাসে ডাটা ইন্টারপ্রিটেশন শুরু করে দেবো, এবং তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। হয়েছে ক্লাস?